সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমাদের একজন নতুন অতিথি ফ্রন্টলাইনে কখনো আসেননি এবং তাকে চেনেন আপনারা সবাই। ডক্টর এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা। মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এই অনুষ্ঠানের তরফে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। এরপরে আছেন মাসুদ কামাল, টকশো তারকা। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের বিষয়টা হচ্ছে যে কেমন ছিল 2024 ঘটনাবহুল বছর, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বিশ্ব বাদ দিলে বাংলাদেশের রাজনীতিতে অনেক ঘটনাই ঘটেছে এই সময়টাতে। অবিশ্বাস্য ঘটনা ছিল যেটা মানুষ বিশ্বাসই করতে পারছিল না, বা আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না, সেটা কিন্তু ঘটেছে। সেটা কি, সেটা আপনার মুখ থেকেই শুনবো। আমি আর বেশি বলছি না। আপনি কেমন ছিল এই 2024? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের মাসুদ কামাল। আমরা উভয় কিন্তু এফএসএল ছাত্র ছিলাম এক সময়কারই। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন এটা সত্যি। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। যদিও আমরা 71-এর স্বাধীনতা পেয়েছিলাম, বা এই ধরনের 26শে মার্চে গণহত্যা হয়েছিল 1971-এর, সেই তুলনাগুলো যদি করি, বছরের শুরু হয়েছিল নির্বাচন দিয়ে। এমন একটি নির্বাচন হয়েছিল যেটা এই জাতির জন্য কালিমা, যেটা সারা যতদিন এই বাংলাদেশ থাকবে এবং ইতিহাস থাকবে নির্বাচনে, সেই ইতিহাস আমরা দেখব যে 7ই জানুয়ারি 2024-এর ইতিহাস। এবং এত অভিনব নির্বাচন যেটা পৃথিবীতে কোথাও কেউ দেখেনি। আমরা আর মামুরা, আমরা আর ডামিরা। যদিও এটা 2014 নির্বাচনে একরকম এপিসোড ছিল, 2018 এসে অন্য পর্যায়ে হলো। তবে আমরা সবাই সাসপেন্সে ছিলাম যে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে নতুন কি পদ্ধতি নিয়ে আসবে, এবং দেখলাম সেটাও একটা ভয়াবহ ব্যাপার। কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি যে এই অল্প সময়ের ভিতরে তাদের এই সাম্রাজ্য ধস নামবে। যেটা আমাদের ছাত্র জনতারা, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে যেভাবে তাদের উইকেট ফেলে দিল, এটা একটি অভাবনীয় বিষয় এবং জাতির জন্য একটি উল্লেখযোগ্য। এবং এই বিপ্লবটি হবে আমাদের মাইলস্টোন, দ্বিতীয়বারের মতো স্বাধীনতা। এটাকে সামনে নিয়েই আমাদেরকে জাতি গঠন করতে হবে। কারণ বিগত দিনে যে এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি 71 থেকে এই 2024-এর জুলাই 36 পর্যন্ত, এবং এটাতে আমাদের যে রিয়েলি আমাদের দেশের যে ছাত্র জনতার চরিত্র, অর্থাৎ আমরা যে বিপ্লবী, আমরা যে সেবাদাস হতে পারি না, আমরা যে কারোর করলগত হতে পারি না, আমরা যে কারোর শাসন মেনে নেই না, ভালো শাসক না হতে পারি, কিন্তু কেউ আমাদের শাসিত করবে, শোষণ করবে, এটা যে আমরা মেনে নেই না, এটা দ্বিতীয়বার মতো প্রমাণ করা হলো। এখনও কাজটি পতিত সরকার করেনি এই আমাদেরকে তাদের আন্ডারে নেওয়ার জন্য। এবং পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ এমনভাবে নীল নকশা করেছিল, যেটা আমার সেই নেহরুর ডক্ট্রিনের জায়গায় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছি যে তারই ধারাবাহিকতার একটা নীল নকশা তারা করেছিল। সেখান থেকে আমাদের উত্তরণ হবে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মিনিটও আমরা বিশ্বাস করছিলাম না। যে পর্যন্ত না বাংলাদেশের আকাশ সীমানা পেরিয়ে উড়োজাহাজটি চলে গিয়েছে পতিত সরকারকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত নিজেকে চিমটি কেটে দেখছিলাম যে স্বপ্ন দেখছি কিনা। আর এই ছাত্রদের অভাবনীয় তাদের যে ভাবনা চিন্তা, এই যে জেনারেশন, যে তাদের এই 6 আগস্টের তাদের যে ঢাকা শহরমুখী যে লং মার্চ, সেটাকে তারা 5ই আগস্ট নিয়ে আসলো। এবং তারা যে এই উন্নত বিশ্বের যে ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে তারা যে নেতৃত্বকে কিভাবে জোগাড় করলো, এগুলি কিন্তু সত্যি ভাবনার বিষয় এবং দেখার বিষয়। আমার মনে হয় এই বিষয়গুলো শুধু আমাদের জন্য অভাবনীয় নয়, সারা বিশ্ব যারা গণতন্ত্রকামী বা ভবিষ্যতে যারা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করবে, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তারপরে আমরা যেটা পেয়েছি সেটি হলো যে বাংলাদেশের যাকে আমরা সরকার প্রদান করেছি, এই পৃথিবীর কত 195টি দেশের মধ্যে এই ধরনের সরকার প্রধান কেউ অতীতে পেয়েছে কিনা জানি না। ধরুন আমরা গত সেশন যেটা ইউনাইটেড নেশনসে হলো, সেই সেশনে আমরা দেখেছি যে করিডোরে যেখানে সেখানে দেখছে হাই ইউনুস করে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরছে।
আর তার সাথে যদি আমরা পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করি, আমরা এত উচ্চতায় গিয়েছি যেটা ভাবনার নয়। সেই সাথে ওনারা যে ক্যাবিনেট করেছেন, বেশ কয়েকজনের কথা বলা যায় যে অর্থনৈতিক বিষয়ে যারা কাজ করছেন তারাও খুব সুন্দর করছেন। অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ব্যাংকের কথা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলেন, অথবা শ্বেতপত্র যে সাবমিট করেছে যে অর্থনৈতিক দুর্নীতি, প্রকল্প নিয়ে যে দুর্নীতি, টাকা পাচার নিয়ে যে দুর্নীতি, সেগুলি যে শ্বেতপত্র বানিয়েছে সেগুলিকে মানে সত্যিই তারা কাজ করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে যে ঘটনা প্রভাবগুলি ঘটছে, যে নতুন করে আবার রাজনৈতিক দল হচ্ছে একই বছরে একই সময়ে, এবং তরুণরা রাজনৈতিক দল করতে এগিয়ে আসছে, সেটিও একটি মানে ভাববার বিষয়। এবং এই ধরনের ঘটনা সবই ঘটছে 2024-এর মধ্যে, সেটাও আমাদের কাছে ভালো লেগেছে। খারাপের দিকটি হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি, জনপ্রশাসনকে ঠিকমতো চালাতে পারেনি, দ্রব্যমূল্য ঠিকমতো করতে পারেনি, রয়েছে তাদের দুর্বলতা। অপরদিকে একই বছরে আমরা দেখেছি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যদিও সকলের মতামত দেওয়া হয়নি, পতিত সরকারের নিয়ম অনুযায়ী করা হয়েছে, তবু নির্বাচন কমিশন সচল হয়েছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে সংস্কারগুলো যেটা হচ্ছে, এটা অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের কথা এই সরকার বলছে, উদ্যোগ নিয়েছে। কিন্তু এই সংস্কার আগে না নির্বাচন আগে এই যে চলমান যে বিতর্ক হচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় এই বছরের শেষ হতে হতেই তারও একটা সমাধান বেরিয়ে আসবে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু সংস্কার হতেই হবে, যেটা আমরাও বিশ্বাস করি। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, যেটা আমরা কোনদিন ভাবতেও পারিনি, বা বিপ্লবী সরকারের কথা বলা হয়েছিল, সেটা হয়নি। সেই বিতর্কে আমরা আসছি। তো তার আগে আমি শেষ করে বলি নেই, আপনি যে একটা তথ্য আমাদেরকে দিয়েছিলেন যে রাষ্ট্রপতির ব্যাপারে, এটিও একটি চমকপ্রদ তথ্য, যেটা জাতির কাছে সারা জীবন গোপন থাকতো। এই গোপনীয়তাকেও ভেঙে গিয়েছে। আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতিও অসত্য স্টেটমেন্ট দিতে পারে। আপনি অনেক ধন্যবাদ মিলন আপনাকে। মাসুদ কামালকে আপনি শুনলেন, মোটামুটি একটা ধারণা দিয়েছেন। আপনার দৃষ্টিতে কেমন ছিল বছরটি? না, আমি বলবো যেটা আগে মিলন ভাইকে একটু বলে নিই। মিলন ভাই যে কথাটা একটু আগে বললেন যে আমরা FHL একসঙ্গে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে উনি আমার লিডার ছিলেন। আমি যে হলে থাকতাম সে হলে উনি 2 বার নির্বাচিত বিপুল ভোটে উনি ভিপি ছিলেন। আমাদের নেতা, ওনার সঙ্গে দেখা হইলে আমি বারবার এটা মানে ভালো লাগে আমার কাছে যে আমাদের ছাত্র জীবন শুরু হয়েছে ওনাদেরকে দেখে দেখে। যাই হোক, তারপরে উনি মন্ত্রী হয়েছেন, ওনার সেই সময় সাফল্য শুনেছি। এবং আমি তো মনে করি বাংলাদেশে একসময় নকলের যে মহোৎসব ছিল, সেটাকে থামানোর ক্ষেত্রে উনি প্রথম উদ্যোগ নিয়েছেন। কিন্তু তো মিলন ভাইকে আগামীতেও আমরা এরকম মানে গুরুত্বপূর্ণ কাজে দেখতে পাবো, এই প্রত্যাশা থাকলো। আপনি যে কথাটা বললেন যে আমরা এই বছরটা কেমন দেখলাম, আমি তো মনে করি এই বছরটা যা কিছু আমরা দেখেছি, সেই জিনিসগুলো দেখার জন্য এই জাতি গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, প্রস্তুতি নিয়েছে যে এই জিনিসগুলো আমরা দেখতে চাই। স্বপ্ন দেখেছে যে এই জিনিসগুলো আমাদের দেশে একসময় ঘটবে, একসময় আমাদের দেশ থেকে স্বৈরাচার পালিয়ে যাবে। এই স্বপ্ন কিন্তু সবার মনে ছিল, কিন্তু এই স্বপ্ন যে কখনো বাস্তবে হওয়া সম্ভব এটা উচ্চারণ করতেও লোকজন ভয় পেত। মানে এমন একটা পরিস্থিতি দেশে সৃষ্টি করা হয়েছিল। বছরটা শুরু হয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনা দিয়ে, সেটা হলো একটা নির্বাচনের নামে একটা অদ্ভুত একটা আপনার মানে ঘটনা দিয়ে, যে পৃথিবীতে কখনো এটা নতুন অধ্যায় বলবো, নতুন একটা টার্ম তৈরি হয়েছিল যে আমি এবং ডামির যে নির্বাচন, এটা পৃথিবীর কোথাও হয় বলে আমার কাছে মনে হয় না। কিন্তু শুনি নাই, আমিও শুনি নাই, আমার এই অল্প জ্ঞানে শুনি নাই যে আমি আর ডামি যে নির্বাচন করতে পারে। এটা একটা মানে একটা বিকট উদাহরণ আমি বলবো। তো সেই উদাহরণ এই জাতি প্রত্যক্ষ করেছে বছরের শুরুতে। তারপর থেকে মানুষ হতাশ হয়েছে যে তাহলে বোধহয় আর হবে না। 14তেও এই গভর্নমেন্ট টিকে গেল, 18তেও টিকে গেল, 24এও গভর্নমেন্ট শুরু করে দিল আমি আর ডামি নিয়ে, এবং এটাকেই গণতন্ত্র বলে তারস্বরে প্রচার করার চেষ্টা করা হলো। কি ভয়ঙ্কর! এটাই নাকি গণতন্ত্র। এবং অনেক মন্ত্রীকে বলতে শুনলাম যে পৃথিবীর সব দেশে গণতন্ত্র তো একরকম হবে না,
এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র নাকি নতুন একটা রূপ, নতুন একটা চেহারা, এগুলি বলা বলি হচ্ছিল তখন। হ্যাঁ, আমাদের জ্ঞান চক্ষু প্রতিদিন খুলতেছিল অল্প অল্প করে, যে একই দৃশ্য। তখন যেটা দেখে অবাক হই, বলা হয় কি হ্যাঁ এটি একটা দৃশ্য, এটি একটা নতুন উদাহরণ, সারা দুনিয়া এখন আমাদেরকে অনুসরণ করবে, এরকম বলা হচ্ছিল। তো সেখান থেকে মানে অনেকে বলে যে এই সরকার নাকি পচার শামুকে পা কাটছে, এটা অনেকে বলে আর কি, যে পচার শামুকে পা কাটছে। তো পচার শামুকে কিন্তু সবসময় পা কাটে না। ধরেন আপনি হাঁটছেন, হাঁটার মধ্যে যদি একটা মাত্র ধারালো শামুক থাকে, আপনার পা না কাটার সম্ভাবনা আছে। কিন্তু যদি প্রতিটা স্টেপে যেখানে আপনি পা রাখবেন ওইটুক জায়গার মধ্যে যদি 20টা পচা শামুক থাকে, আপনি পা কাটবেই। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল, যাদেরকে ওনারা পচা শামুক বলার চেষ্টা করছিল, সেগুলোর সংখ্যা এত বেড়ে গিয়েছিল, সে যেদিকে তাকায় সেদিকেই তার দিকে মানে তার মানে কোনো নাই, মানে তাকে সাপোর্ট করার মতো সে কোনো ভরসা পায় না। আমার সঙ্গে না মাঝে মাঝে মানে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মাঝে আমাকে ফোন করে। আচ্ছা, হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে ফোন করে। হোয়াটসঅ্যাপ তো যে কোনো জায়গাতে ফোন করা যায়, করেন। কোথেকে করেন আমি জানি না, আমি ওকে জিজ্ঞাসাও করি না। জিজ্ঞাসা করলে যদি ফোন বন্ধ করে দেয়, এই জন্য আমি দেখে বলুক না, শুনি কি বলে, নানা কথাবার্তা বলে। আচ্ছা, কি বলে? এবং সেটাই আমি বলার চেষ্টা করতেছি। তো ওনারা আজকেও একজন আমাকে ফোন করে বলছিলেন যে 4 তারিখেই নাকি, বিশেষ করে সালমান রহমান নাকি আমি নাকি বললাম, কারণ ওনার কথা আমি বিশ্বাস, হয়তো উনি আমাকে এটা খাওয়াচ্ছেন, আমি তো জানি না। তিনি আমাকে বলছিলেন যে 4 তারিখেও নাকি সালমান রহমান শেখ হাসিনাকে বলতেছিলেন যে আমাদের আর কোনো হোপ নাই। বলা হচ্ছিল যদি আমরা সম্পূর্ণ আপনার আর্মিকে দিয়েও যদি গুলিও করাই, তবুও হোপ নাই। হোপ নাই এই কারণে আমাদের পক্ষে তো কেউ নাই। আমরা যে ভালো মানুষ এটা তো জনগণ আর বিশ্বাস করে না। আমরা যে দেশের উন্নতি করতেছি এটা জনগণ আর বিশ্বাস করে না। সত্য ইনফরমেশনটা এটা উনি নাকি হাসিনাকে সরাসরি বলেছেন। যারা যে কজন বলতে পারে, সালমান রহমান তো ওই টকিংটা ওনার সঙ্গে এরকম ছিল, উনি নাকি বলেছিলেন নাকি যে আমাদের আর কোনো হোপ নাই। তখন কি বললেন শেখ হাসিনা? বাকিটুকু উনি আমাকে বলেন নাই, আমিও জিজ্ঞাসা করি নাই, আমি শুনি খেলি। কারণ কথা বলতে গেলে কোনটা আবার ওনার অপছন্দ হয়, তখন এই লাইনটা কেটে যায়, আমি লাইনটা কাটতে চাই না আসলে। এই জন্য আমি শুনছি যে বলে দেখি কি বলে। তো এই যে উপলব্ধিটা তার হয়েছে, যে ওনারা তো সবসময় একটা প্রাচীরের মধ্যে থাকেন, তো ওনারা কিন্তু কাউকে মানে বুঝতে পারেন না বাইরে কি হচ্ছে। আমাদের বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে, আমি কিন্তু জানি না, ঘরের মধ্যে বসে আছি। ওনারা তো এর চেয়েও প্রোটেক্টেড ঘরে থাকেন, কাজে ওনারা বুঝতে পারেন না। সেখানে বৈশাখ ওনারা বুঝতে পেরেছিলেন যে আমাদের আর কোনো হোপ নাই। মানে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এদেশের মানুষ নানাভাবে বোঝাতে এক পর্যায়ে এমনভাবে বোঝাতে সক্ষম হয়েছিল যে তুমি আর আমাদের কাছে প্রত্যাশিত নও। এই জিনিসটা ওনাদেরকে বোঝাতে পেরেছিল দেশের মানুষ। আমি মনে করি ওনারা কি বুঝছে না বুঝছে না আমার মাথা ব্যথা নাই। আমার কথা হলো এদেশের মানুষ কি পেরেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এদেশের মানুষ তাদের বোঝাতে পেরেছে যে তুমি আর কেউ না আমাদের কাছে। এবং ওই সময়ে বোঝাতে পেরেছে বলে কিন্তু সামনে এই ছাত্ররা আজকে যারা হিরো বলতে, তারা অবশ্যই হিরো, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ভূমিকা নাই। এই মানুষ কিন্তু সংগঠিত হয়েছে নিজেদের ব্যক্তিগত অন্তর্গত চেতনা দ্বারা। এবং সেই চেতনাটা এই গত 15 বছরে যে রাজনৈতিক আন্দোলন, তার ফলে কিন্তু হয়েছে। মানুষ বারবার বলতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে, অবশ্যই ভূমিকা আছে, কিন্তু মানুষের ক্যারেক্টার চেঞ্জ। আপনি দেখেন বিএনপি যতগুলি মিটিং করেছিল এর আগে, ওই যে 10ই ডিসেম্বরের মিটিং, তারপর সারা দেশের মিটিং, প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু হাজার হাজার লোক নানা রকম কষ্ট করে আসছে। আসার পরে তারা কি নিয়ে গেছে? কিছুই নিয়ে যেতে পারে নাই। বিএনপি লিডাররা, বিএনপির নেতা আছেন এখানে, আমি ওনার সামনেই বলি, বিএনপি লিডাররা কিন্তু এই জনগণকে এমন কিছু শোনাতে পারেন নাই যেটা শুনে তারা মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে যাবে, পারে নাই। মানুষ হতাশা নিয়ে চলে গেছে, এই এত কষ্ট করে আসলাম, পাইলামটা কি? এরকম করতে করতে মানুষের মনে একটা চিন্তা আসছে যে আমার কাজটা আমাকেই করতে হবে, এবং তার কাজটা সেই করেছে।
তার কাজটা সেই করেছে। এই যে মানুষের মধ্যে যে চেতনাটা, হ্যাঁ বিএনপি বলতে পারে এই চেতনাটা আমাদের কারণে হয়েছে, হ্যাঁ তাও হতে পারে, আমার কিন্তু এটা কোনো আপত্তি নাই, তাও হতে পারে। সামনে যে ছিল ভাই তুমি নেতা, কিন্তু আমি কাজটা করব, নেতা ছিল না। কিন্তু আপনি বলতে পারবেন এই আন্দোলনের একক নেতা কে ছিল? কেউ ছিল না, একক নেতা ছিল না। এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই জাতি এই বছর একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখেছে, যে আন্দোলনের প্রত্যেকটা মানুষ বলতে পারবে যে আমারও সমান এতে অংশগ্রহণ আছে। এই আন্দোলন দেখেছে বাংলাদেশ, এটা অভূতপূর্ব। অনেক ধন্যবাদ মাসুদ। এই আন্দোলন মানুষ দেখেছে, এই আন্দোলনের লক্ষ্য কি? হ্যাঁ, সেটাই আজকের জন্য আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। 2024-এ যে আমাদের রক্তপাত, এক নদী রক্ত পেরিয়ে আমরা এসেছি, তো সেই জায়গা থেকে আমরা আগামী দিনে আর যেন এই 2024-এর পুনরাবৃত্তি না হয়, সেটাই হতে হবে আমাদের লক্ষ্য। আমাদের যেন আর কোনোদিন রক্ত দিতে না হয়, আমাদের দেশে আমরা যেন আর কোনোদিন গণতন্ত্র না হারাই, আমরা যেন আর কোনোদিন ফ্যাসিবাদী শক্তি না দেখি। সেটাই হতে হবে আমাদের এই বছরের শপথ, এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। সেটা এনশিওর করবেন কিভাবে? সেটা এনশিওরের জন্য দেখুন, বিএনপি সম্পর্কে কথা হয়েছে। ধরুন ক্রিকেট খেলছি আমরা, 200 রানে জিততে হবে। আমরা কিন্তু 180 পর্যন্ত বিএনপি প্লাস অন্যান্য রাজনৈতিক দলগুলি করে আসছি। লাস্ট 20 পয়েন্টস, মেবি 10 বলস 2 ব্যাটসম্যানে লাস্টে সেটা খেলেছে, কিন্তু 180 পর্যন্ত রান তো আমরা করে নিয়ে আসছিলাম। তো এই আন্দোলনে আগামী দিন ফলপ্রসূ হয়, সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে 2030 যে ভিশন বলেছিলেন, সেখানে কিন্তু রয়েছে যে আমরা কিভাবে এ দেশকে দেখতে চাই, একদম স্পেল আউট করা রয়েছে। তারপরে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন যে 31 দফা রাষ্ট্র মেরামতের যেটা বলেছেন, সেখানে যেগুলি কথা বলেছেন আমরা কিন্তু সেগুলি রিপিট করছি। বর্তমান প্রেক্ষাপটে ইভেন আজকের পত্রিকায় যে আমরা দেখেছি দ্বিকক্ষ বিশিষ্ট বা প্রধানমন্ত্রীর ভারসাম্যতা নিয়ে আসা ক্ষমতার বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি এই 31 দফা, এবং 31 দফাটি আমাদের হয়েছে 2 বছর আগে। আমি মনে করি আজকের এই প্রেক্ষাপটে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি জাতীয় সনদ হওয়া উচিত, যেখানে তারা সকলেই আগামী দিনে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটি জাতীয় সনদ আমি মনে করি আজকের প্রেক্ষাপটে হওয়া উচিত। এটা এহসানুল হক মিলন যেটা বললেন, প্রত্যাশা, প্রাপ্তি আর প্রত্যাশা আর লক্ষ্য এবং উদ্দেশ্য কতটুকু, এর মধ্যে তো অনেকগুলো ফারাক আছে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন, কিন্তু অনেক ফারাক আছে। যখন আসলে হয় কি, যখন ধরেন আমি যখন একটা মানে ঘরে আগুন ধরে যায়, আমি ঘরের মধ্যে থাকি, তখন আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য কিন্তু আমি কিন্তু একটা এসি রুমের স্বপ্ন দেখি না। আমার স্বপ্ন হলে আগুন থেকে বেরোতে হবে। তো আমরা একটা জ্বলন্ত ঘরে ছিলাম 15টা বছর, আমরা এখান থেকে বেরোতে চেয়েছি, এবং এই আগুনের যিনি কারণ ছিলেন আমরা তাকে বের করে দিতে পেরেছি। অতএব আমাদের ঘরটা কিন্তু আগুন নিভে গেছে। প্রথম হলো আগুনটাকে নিভাও, আমরা সেই দুঃসহ পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু তখন লক্ষ্য অতটা ছিল না। যেই উনি চলে গেছেন তখন আমাদের লক্ষ্য রেখে দাঁড়িয়েছে, আমরা চাইছি তাহলে এই ঘরে আরেকজন লোককে আনতে হবে যে আমাদের ঘরটা চালাবে। এখন উনি কি এসে আগের মতো উত্তাপ ছড়াবে? উনি কি এসে আগুন প্রতি আগুন ধরাই দিবে? এই জায়গা থেকে কিন্তু আমরা বাঁচতে চেয়েছি। যে কারণে আমরা বলেছি সংস্কারের কথা, যে এমন কেউকে আনো যার হাতে দিয়াশালাই থাকবে না ভাই, সেই যে মেলতে আগুন ধরাবে এটা চলবে না, তার হাতে কোনো মানে আগ্নেয়াস্ত্র থাকবে না, এরকম কিছু একটা চাই আমরা। আমাদের ওই যে বলে না যে আমি যদি রাস্তায় চলতে যদি হোঁচট খাই, তাহলে কিন্তু আমি একটু উঁচু দেখলে কিন্তু আমি ভয় পাই। আমি ওরকম জায়গায় বলেছি যে আমরা এটা চাই নেই, এবং সেই জন্যই কিন্তু বারবার সংস্কারের কথা উঠেছে। কিন্তু শেষ দিকে এসে যে জিনিসটা নাকি আমি মনে করি, যেমন বছরের শুরুটা হয়েছিল নির্বাচন দিয়ে, একটা ভয়ঙ্কর পচা নির্বাচন দিয়ে, শেষে এসে কিন্তু আমাদের মধ্যে আবার সেই নির্বাচনের প্রত্যাশাটা কিন্তু জেগে উঠছে। মানুষ বলতে চাচ্ছে হ্যাঁ আমরা একটা নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটা ওইরকম নির্বাচন হবে না। গত 15 বছর আমরা যে নির্বাচন দেখেছি আমরা সেই নির্বাচন চাই না, আমরা একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের
অধিকারের জন্য মানুষ যে মতামতটা দেবে তার মতামতটা গৃহীত হবে এবং তার মতামত অনুযায়ী একটা সরকার গঠিত হবে। মানুষ এখন ওই নির্বাচনের প্রত্যাশা নিয়ে আছে। শুরুর দিক থেকে দেখা যাচ্ছে যে জিনিসটা ছিল যে আপনি আমাকে এই ধরনের একটা নির্বাচন দিবেন, কিছু সংস্কার করবেন, আর দেশটাকে যতদিন এগুলো না হয় ততদিন দেশটাকে চালাবেন। এই তৃতীয় প্রত্যাশাটা এই সরকার বেসিক্যালি মেটাতে পারে নাই। বেসিক্যালি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চলে নাই এবং এখনও চলছে না। এটা যে চলে নাই এটা বুঝতে জনগণের 1 মাসের সময় লাগে নাই। তার আগে বুঝে গেছে ওনারা আসলে দেশ চালানোর যোগ্য নন। বর্তমান সরকারের কথা বলছি। দেশ চালানোর যোগ্য না হলেও সমস্যা নাই, ওনারা তো দীর্ঘকাল থাকতে আসেন নাই, অল্প সময় থাকবেন এবং এই সময়ে দেশ চালানোর যোগ্য হলে ভালো হইতো, খুশি হইতাম। ঠিক আছে, একটা জায়গায় খুশি হই নাই, এখন নির্বাচনটা দিয়ে খুশি করেন। কিন্তু এখানেও যেটা হয় যে মানুষের মধ্যে কি সেই চেঞ্জটা আসছে, মনে করেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারাও কি আমাদের মতো করেই ভাবেন, অথবা যারা দায়িত্ব নিয়েছেন, আমরা তো সবাইকে দায়িত্ব দিই নাই, আমরা তো একজনকে দায়িত্ব দিয়েছি, উনি যাদেরকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন ওনার নির্বাচনটাকে সঠিক ছিল, এটা নিয়ে আমার সন্দেহ আছে। ডক্টর ইউনূস অসাধারণ একটা সম্মানিত লোক, ভালো মানুষ, আন্তর্জাতিকভাবে উনি সম্মানিত, কোনো সন্দেহ নাই। কিন্তু উনি লোক চিনতে পারেন এটা এখন আমি আর বলবো না। উনি যোগ্য লোক নির্বাচন করতে পারেন আমি এটাও বলতে পারছি না, মানে আমি আমাকে বলা আমি এটা বলতে আমি রাজি না আর কি। তো উনি খুবই অযোগ্য লোক কতগুলি নিয়ে আসছেন এবং সেই লোকগুলি এনে তারা মোটামুটি একটা লেজে গোবরের অবস্থা করে রাখছে অলরেডি। তারপরেও লেজে গোবর তো সবারই হয়, কিন্তু তারও তো একটা শেষ আছে। এখন এই লেজে গোবরের অবস্থা যদি দীর্ঘকাল চলে তখন মানুষ টায়ার্ড হয়ে যাবে। মানুষ টায়ার্ড হতে শুরু করেছে। আমি মনে করব ডক্টর ইউনূস সবচেয়ে যেটা কাজটা ভালো করবেন যদি উনি অতি দ্রুত এবং স্বল্পতম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করেন। যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেই সংস্কার কমিশনগুলো রিপোর্টটা নিয়ে দ্রুত একটা জাতীয় ঐক্যের জন্য বসবেন। বসে আমি মনে করি সব কিছু করেও এবছরের মধ্যেই একটা ভালো নির্বাচন দেওয়া সম্ভব এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবে তারা আসবেন, যারা নির্বাচনে পরাজিত হবেন তারাও বিজয়ী দলকে গ্রহণ করবেন, মেনে নেবেন। এই ধরনের একটা মানসিকতা আমরা সবার কাছ থেকে আশা করি। ধন্যবাদ আপনাকে। মানুষ কেন ক্লান্ত, এটা মাসুদের কথাই বলছি, আমার কোনো কথা না। সত্যি বলেছেন, কারণ উনি প্রথমে বলেছেন যে আমাদের প্রতীক্ষিত সময় কিন্তু গত 15টি বছর নয়। আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকেই আমাদের যে পরিবর্তন এক এক সময় এক এক দিকে আমরা গিয়েছি। 75-এর পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্র এসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংবাদপত্রের স্বাধীনতা এসছে, আবার হোসেন মোহাম্মদ এরশাদ এসে সেটার মধ্যে পরিবর্তন এনেছে। বারবারই কিন্তু আমরা লড়াই করেই যাচ্ছি। সেই জায়গা থেকে আর কতকাল আমরা এই যুদ্ধ করব সেই জন্য ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে যে জেনারেশন জি, নিউ জেনারেশন এসে তারা এনার্জেটিক হয়ে তারা এই আন্দোলনগুলো করছে, আমরা তার সাথে ছিলাম। সেই জন্য উনি বলছেন যে আর আমরা ক্লান্ত হতে চাই না। কিন্তু এখন যে প্রেক্ষাপট এসছে, চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট, সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, আপনার বিবেচনায় কোনটা? সেটাই বলছি। আগে তো বলা হতো গণতন্ত্র না উন্নয়ন, উন্নয়ন না গণতন্ত্র। এই ধরনের ইস্যুকে আমাদের সামনে আনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটি দেশ, একটি রাষ্ট্র। সংস্কার শুনলে আপনার মধ্যে একটা ভয় নেই? যারা সংস্কারের কথা বলছিলেন, আপনি যে কি স্মরণ করিয়ে দিচ্ছেন 1/11-এর সেই সংস্কার, ওবায়দুল কাদের সেই কান্না যে আর সেই পাঠশালায় যাব না, সেই ভয়াবহ অবস্থা থেকে আবার তার বিপরীতমুখী উল্টোটা হয়ে গেল। কেউ কি আমরা সেই সময় ভেবেছিলাম, যদিও আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা তখন হয়নি, কিন্তু সেই সময় সেই কান্না আমরা শুনেছি, দেখেছি। রাস্তার পরে গাড়ি পড়ে আছে, ডাস্টবিনে টাকা পড়ে আছে, পালিয়ে বেড়াচ্ছে মানুষ। সেই জায়গা থেকে আবার এই হরিলুট হবে। এই যে $300 মিলিয়ন যে গল্প আজকে শুনছি, যে এই নিউ ইয়র্কে যে সিজারকে 4 বছর জেল খাটতে হয়েছে, মাহমুদুর রহমানের ছেলে, কি ভয়াবহ অবস্থা। সে তো সত্য কথা তখনই বলেছিল, বা একটি প্রেস কনফারেন্স করতে গিয়েছিল নিউ ইয়র্কে, আপনি তো সুপরিচিত সেখানকার জ্যাকসন হাইটে, এই সিজার, তখন তাকে আওয়ামী লীগের সেখানকার দলনেতা ডক্টর সিদ্দিকুর রহমান তাকে সেখানে পিটিয়েছিল। কিন্তু আজকে সেই সত্য বেরিয়ে আসছে যে $300 মিলিয়ন পাচার হয়েছে। হাউবার আমরা যেখানে আসতে চেয়েছি, গণতন্ত্র ছাড়া তো অন্য কোনো বিকল্প নেই। যেটা কামাল ভাই বললেন, এই সরকারের যদি সফলতা
ক্রমবর্ধমান চলতেই থাকতো সামনের দিকে, তাহলে না হয়তো আমরা আরেকটু চিন্তা করতাম যে ঠিক আছে সময় বাড়িয়ে দেই, ট্রেন তো ট্রেকে উঠেছে, ভালো দিকে চলছে, কিন্তু সেই জায়গা তো নাই। এটা যখন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সরকার চালাতে পারছে না, বা এখানকার যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের অনেকেই ভিকটিম নয়, বা জনগণের পালস তারা বুঝতে পারছেন না, তাদের মতো তারা কথা বলছেন। ঠিক এমনি একটা পরিস্থিতিতে বিলম্বিত হলে যদি আবার ষড়যন্ত্র বেড়ে যায়, তারা তো বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, এই সময়টুকু তো দিতে হবে নাকি? না না, সেই সময় নিয়ে তো আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন তাদেরকে যৌক্তিক সময় দেওয়া হবে। তো যৌক্তিক সময়ের জন্য যে কতগুলো প্রয়োজন রয়েছে সংস্কার করার, প্রশাসন, পুলিশ, আপনার বিচার ব্যবস্থা, সেগুলির কথা তো আমরা বলছি, বা নির্বাচনের যে সংস্কারের প্রস্তাবলী সেগুলি আমরা, বা কনস্টিটিউশনের যে সমস্ত রিফরমেশনগুলি দরকার রয়েছে, কিন্তু সেটা তো আলটিমেটলি আমাদেরকে পার্লামেন্টেই তো যেতে হবে কনস্টিটিউশন রিফর্মের জন্য। ধরুন কনস্টিটিউশনে একটি আর্টিকেল রয়েছে 66-এর 2C, সেখানে বলা হয়েছে বিদেশি নাগরিকত্বরা এদেশে পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না, যে জন্য আমি আমার নাগরিকত্ব দিয়েছি। কিন্তু এতে কি মনে হচ্ছে না যে আমাদের ব্রেইন ড্রেইন হচ্ছে? কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রান্সের কথা বলুন, বা আর্জেন্টিনার কথা বলুন, লেবাননের কথা বলুন, পৃথিবীতে 12টি দেশ রয়েছে যেখানে দ্বৈত নাগরিকত্বরা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু আমাদের দেশে এই সংবিধানে যদি এই পরিবর্তনটা এনে বলা হতো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিদেশি নাগরিকত্ব হতে পারবে না, তাহলে তো আমরা দেখতাম যে এই দেশে ব্রেইন ড্রেন হচ্ছে। বা আমি গতকালকে প্রথম আলোতে দেখেছি যে মনোনয়ন বাণিজ্য এবং আপনার কালো টাকার প্রভাবকে তারা কোনো অবস্থাতে দেখছে না, এটা নিয়ে তারা অ্যাড্রেস করতে পারে। কেন? আমরা কি যুক্তরাষ্ট্রে দেখিনি প্রাইমারি ইলেকশন হচ্ছে? ধরুন ডিস্ট্রিক্ট নির্বাচন অফিসার যিনি রয়েছেন তার অধীনস্থ বিএনপির রেজিস্টার্ড ভোটাররা বা আওয়ামী লীগের রেজিস্টার্ড ভোটাররা, তাদের মধ্যে থেকে নির্বাচনে হবে এবং নির্বাচন কমিশন কন্ট্রোল করবে, তাহলে তো প্রাইমারি ইলেকশনের মধ্যে ক্যান্ডিডেট বেরিয়ে আসে। তো সেই ক্যান্ডিডেটকে 1, 2, 3 পার্টি তাকে মনে করবে, তাকেই দিতে পারে। বা কালো টাকার প্রতাপ যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আপনি তো জানেন, আমি জানি আমি নির্বাচন করব, টাইম লিমিট করে দেওয়া হোক, দুদুকে অ্যাপ্লাই করতে হবে, আমার সম্পত্তি হিসাব দাখিল করতে হবে, তারা প্রত্যয়নপত্র দিবে যে না তার সম্পদ বা তার কালো টাকার প্রাদুর্ভাব নেই। এগুলি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায় এবং সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। বা আমরা দেখেছি আরপিওতে 16(2)তে রয়েছে যে একটি পার্টি একাধিককে নমিনেশন দিতে পারে এবং সেই নমিনেশন দেওয়ার কারণে অনেকে বলছে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। সেটা তো করেছিল এটিএম শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সেই নির্বাচন কমিশন। সেই সময় কিন্তু একটা সুপরিকল্পিত ব্যবস্থা ছিল কিভাবে আওয়ামী লীগকে 2008-এ নির্বাচনে নেওয়া আসা যায়। সেগুলো যদি ডিটেলস ডিবেট হলে আমরা করতে পারবো। আমরা দেখেছি কিভাবে সেই ষড়যন্ত্রগুলো হয়েছে। এই যে 111 প্লট, এটা তো হয়েছিলই এই গত 17টি বছর এই দেশকে শোষণ করার জন্য, এবং যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ থেকে পতিত সরকার প্রধান উস্কানি দিচ্ছে। এই উস্কানিগুলো যখন দিতেই থাকছে এবং তাদের যেটা উনি বললেন টেলিফোনে কনভারসেশন হচ্ছে এবং তারা যে তাদের অর্থ লুটপাট যে পর্যায়ে রয়েছে, তারা তো ইচ্ছে করলে এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে। এবং যেটা প্রতিদিনই আমরা দেখছি কোথাও না কোথাও কোনো ঘটনা ঘটছে, বা ডিসইনফরমেশন মিসইনফরমেশন নিয়ে যে উস্কানি দেওয়া হচ্ছে, বা মাইনরিটি কার্ড দিয়ে যে অবস্থা সৃষ্টি করেছে, এগুলি থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়াটা আমার মনে হয় উচিত। সেই জন্যই বলছি সময় তো আমরা বলিনি এতদিন, কিন্তু বাস্তবতা যদি আমরা দেখতে চাই তাহলে মনে হয় নির্বাচন ছাড়া বিকল্প আমাদের হাতে এখন আর নেই। অনেক ধন্যবাদ। নির্বাচনের বিকল্প নাই এটা সবাই আমরা জানি, কিন্তু কত তাড়াতাড়ি নির্বাচনটা আপনি চান? আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব। আমার হিসাবে ডক্টর ইউনূস দুটো অপশনের কথা বলেছেন। একটা অপশন হলো যদি তাকে চাপ দেওয়া হয় তাহলে উনি ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবেন 2025-এর। আর যদি প্রত্যাশিত সংস্কার হয় তাহলে 2026-এর প্রথমার্ধ, মানে জুনের পরে না। এটা উনি বলেছেন বটে, বাট আমি ওনার হিসাবটা বুঝিনি। কেন আমি বুঝিনি এই কারণে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি দেন উনি আগামী বছর, মানে 2025-এর, তো সেখানে চাপের প্রসঙ্গটা আসবে কেন? কারণ আমি মনে করি উনি যে প্রত্যাশিত সংস্কারের কথা বলেছেন, সেই প্রত্যাশিত সংস্কার করেও ডিসেম্বর নয় 2025-এর অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আমি আপনাকে হিসাবটা ছোট্ট করে বুঝিয়ে দিই। বলেন। 6টা কমিশন উনি করেছেন প্রথমে, এবং এই 6টি মূল কমিশন। বাকি যে কমিশনগুলো আছে ওগুলির সঙ্গে
একটা মানে দেশের খুব বেশি কিছু নির্ভর করে না, তবে করে সব কমিশনের, বাট সেই সমস্ত কমিশন তো করলে আরও তো 20টা করা যায়, আরও 20টা কমিশন করা যায়, অনেক বিষয়ে করা যায়, বাজার নিয়ন্ত্রণ নিয়ে কমিশন করা যায়, এমনকি টেলিভিশন টকশো নিয়েও কমিশন করা যায়, করা যাবে না যাবে, করলে করা যায়, করলে না করবো কেউ, করেন আপনারা। কিন্তু ওই 6টাই মূল, আমি মনে করি 6টা ভালো, নির্বাচনটা ভালো হয়েছে। কথা ছিল ডিসেম্বরের মধ্যে সবাই রিপোর্ট দিবে, পরে 1 মাস সময় বাড়িয়েছে, আমি ধরে নিচ্ছি সবাই 31শে জানুয়ারিতেই দিবে। এর মধ্যে তো দেওয়া শুরু করেছে অনেকে, যদি 31শে জানুয়ারি তারা কমিশনের রিপোর্টগুলি দিয়ে দেয়, সেই রিপোর্টের পরে কী হবে, আপনি ওগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবেন। এই কমিশন গঠন এবং কর্মপদ্ধতিটি আমার আপত্তি আছে, ভালো হয়নি, এই সিস্টেম ভালো হয়নি। তারা যদি এই কমিশনের রাজনৈতিক দলগুলোকে ইনক্লুড করতো শুরুতেই, তাহলে সময় বাঁচত। ওনারা সময় বাঁচাতে চাননি বলে আমার মনে হয়েছে, কাজে আমার মনকে খুব একটা দোষ দেন না, আমার মন তো কি উদ্দেশ্য আছে, হ্যাঁ কি উদ্দেশ্য আছে, বেড়ে দিন থাকা যাবে, সময় ক্ষেপণ। আচ্ছা, চেয়ার তো শুনেন, ক্ষমতার চেয়ার মতি ভাই বড় নরম, বড় উষ্ণ। ক্ষমতার চেয়ার তো আমাদের মিলন ভাই বসছেন, উনি হয়তো বলতে পারবেন, ক্ষমতার চেয়ার বড় নরম, বড় উষ্ণ, শীতকাল, কাজে সবাই চায়। তো হয়তো সময় ক্ষেপণ করেছেন, আচ্ছা করুক। তারপরে যেভাবে চলছে, আমি এটা বলছি, 31শে জানুয়ারির মধ্যে সব কমিশনের রিপোর্টগুলি দিয়ে দিল। তারপরে উনি একটা জাতীয় ঐকমত্য গঠন কমিশন করেছেন, অলরেডি ঘোষণা দিয়েছেন 16 তারিখে। তো ধরলাম এই কমিশনের কাজ হলো সবগুলো কমিশনের চেয়ারম্যানকে এনে বসবেন, উনি নিজে আবার চেয়ারম্যান হবেন, আলী রিয়াজ সাহেব ভাইস চেয়ারম্যান হবেন, বিশেষ সবার সঙ্গে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করবেন। কাজটা কি, যতগুলি কমিশনের রিপোর্ট উনি পেয়েছেন প্রত্যেকটা রিপোর্ট তুলবেন, সবার সঙ্গে বলবেন এগুলোর কোনো আপত্তি আছে কিনা, যদি কেউ আপত্তি করে, আপত্তি করলে বাদ, আপত্তি না করলে থাকবে। এইভাবে একটা জাতীয় ঐকমত্য হবে। কয়দিন সময় নেবেন আপনি এটা করতে? 1 মাস দরকার নেই, 2 মাস, 3 মাস, 3 মাস টু এনাফ টাইম। 3 মাসে বেশি লাগার কোনো কারণ নাই। যদি 3 মাস আপনি সময় নেন, তো জানুয়ারি 31 থেকে 3 মাস নিলে এপ্রিলের 30 তারিখের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। এপ্রিলের মধ্যে আপনি জাতীয় ঐক্যমত্য গঠন করে ফেলেছেন। তারপরে আপনি বলেন খালি গঠন করলেই তো হবে না, এটাকে ড্রাফটিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, ড্রাফটিং আপনি আরও 1 মাস নেন, না 1 মাস আপনার পছন্দ না, আপনি চুপচাপ আছেন, ধরেন আরও 2 মাস নেন। তো 2 মাস যদি আপনি নেন, তাহলে কি হলো, জুন মাসে আপনি ড্রাফটিং কমপ্লিট। এরপর আপনি কি করবেন? এরপর তো আপনি ইলেকশনের তফসিল ঘোষণা করবেন। আপনি বলবেন যে না, আমার ভোটার লিস্ট হয় নাই, ইলেকশন কমিশন তো বলছে সে মার্চের মধ্যে ভোটার লিস্ট বানিয়ে ফেলাবে, তো এই ইলেকশন কমিশনের তার ভোটার লিস্ট বানিয়ে ফেলাইছে। এখন আর কি কাজ রে ভাই? তো জুন মাসের মধ্যে আপনি 90 দিনের সময় যে তফসিল ঘোষণা করেন, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে রিল্যাক্স করার জন্য আরও 1 মাস নেন, অক্টোবর। অক্টোবরের পরে তো ইলেকশন নেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না রে ভাই। একমাত্র যদি গদির মানে আরামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি আপনি বুধ না হয়ে যান, তাহলে তো অক্টোবরের পরে যাওয়ার কোনো কারণ নাই। কিন্তু বিপদ তো এখানেই। এখন এই বিপদ তো আপনি বলতেছেন, একটা কথা বলি আপনাকে, আমি একটা পুরনো কথা আছে, কিন্তু সেই কথাটা হলো কি, যে মানুষ অতীত খুব দ্রুত ভুলে যায়। এটা সত্য। এদেশের মানুষ যে সব পারে, এদেশের মানুষ সব পারে, মাথায়ও তুলতে জানে, মাথা থেকে নামাতেও জানে। অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আপনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং সফল ছিলেন, আপনার কাছে প্রশ্ন আছে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা মন্তব্য করেছেন, সেটা আমার মনে হয় আলোচনার দাবি রাখে। সেটা হচ্ছে দুর্বৃত্তায়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, উনি সর্বোপরি সত্য কথা বলেছেন। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনি এই সম্পূর্ণ সময়টা সাংবাদিকতা করার কারণে আপনি খুব ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বিগত 15টি বছর এদেশের যে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। এবং সেই ক্ষেত্রে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যেটা বলেছেন ঠিকই বলেছেন। কিন্তু আমারও একটি বিষয় জানার ছিল যে দেখুন, পৃথিবীতে প্রায় 4 ভাগের 3 ভাগ দেশে এই 5 কোটি জনসংখ্যাও নেই। আমাদের দেশে নিয়ারলি 5 কোটি শিক্ষার সাথে জড়িত, 4 কোটির মতো ডিরেক্ট স্টুডেন্ট রয়েছে শিক্ষা ব্যবস্থার সাথে সব মিলিয়ে। তাহলে এমন একটি দেশে একটি এডুকেশন মিনিস্ট্রি একাই সব কাজ করতে পারবে
এবং এই পরিবর্তনটা সামঞ্জস্য রাখবে গ্লোবাল ভিলেজের সাথে, এই জায়গাটি আমার প্রশ্ন। আপনি যদি দেখেন আমরা বেবি বুমার, আপনি জেনারেশন জিআই বা আজকের জেনারেশন জি বা মিলেনিয়ার বা আলফা জেনারেশন, তাদের মধ্যে একটা বিরাট প্রভেদ রয়েছে। এই প্রভেদগুলি তাদের মনস্তান্ত্রিক এবং এনভায়রনমেন্টে তারা শিখছে। আজকে মুখস্থ বিদ্যার দরকার হচ্ছে না, জিপিটি চেটে গিয়েই বলে ফেলছে, বা আজকের শিক্ষা ব্যবস্থায় আমি যুক্তরাষ্ট্রে দেখছি যে তারা প্রচুর প্রজেক্ট দিচ্ছে, তো শিক্ষা ব্যবস্থা শিফট করছে। এই যে ক্রমবর্ধমান শিফটিংটা, এই শিফটিংটাকে আমাদেরকে কিন্তু কোঅপ করতে হবে। আপনি ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথাই বলেন বা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কথাই বলেন, এমনকি শেষকালে প্রমাণ করে দিল যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব দ্বিতীয় বিপ্লব এই শিক্ষার্থীদের দ্বারাই সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে আমি ভাবছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল লরিয়েট এবং শিক্ষায় তিনি সবচেয়ে গুরুত্ব দেন, একটি শিক্ষা কমিশন হবে, তবে সংস্কারের জন্য নয়। আমি মনে করি যে যেমন দুদক কনস্টিটিউশন হয় বা নির্বাচন কমিশন, এভাবে এডুকেশন মিনিস্ট্রির সাথে একটা শিক্ষা কমিশন পার্মানেন্টলি থাকতে হবে, যেটা নন স্টপ শিক্ষা মন্ত্রকে ফিট করবে যে কী কী চেঞ্জেস হওয়া উচিত এবং এই বিশ্বায়নের জন্য। শুধু কি উচ্চশিক্ষায়, আমি টোটাল শিক্ষার কথা বলছি। উচ্চশিক্ষাতে ইউজিসি গ্র্যান্ট কমিশন রয়েছে, সেটাকে তারা নাম চেঞ্জ করা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে। আমি বলছি ধরুন এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে শিক্ষা কমিশন বানিয়ে পার্মানেন্টলি, সেটা কনস্টিটিউশনালি একজনকে চেয়ারম্যান বানিয়ে, কয়েকজন কমিশনার বানিয়ে, এবং ওখানে রিসোর্সফুল রিসার্চারদেরকে দিয়ে আপনি এই গবেষণা ননস্টপ করতে থাকবেন, এবং তার হবে প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্টার। এটা নিউজিল্যান্ডে রয়েছে, তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা নন স্টপ শিক্ষা মন্ত্রণালয়কে তাদের রিসার্চ, তাদের গবেষণা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নত তারা কি ক্যাবিনেট মিটিং এ অ্যাটেন্ড করতে পারবে? No. They are not a part of the government. They are only research করবে, গবেষণা করবে, এবং এটা কনস্টিটিউশনাল পজিশন দিবেন তাদেরকে, 5 years or 4 years টার্মে তারা থাকবে, এবং এটা নন স্টপ, এটা চলতেই থাকবে, এবং সেখানে রিসার্চ ফেলোরা কাজ করবে। কারণ আমাদের দেশে যদি আপনি শিক্ষায় গবেষণাটা না করেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন কীভাবে হবে সেটাকে যদি আপনি না করেন, তাহলে কিন্তু এই যে গতকালকে যে আলোচনাগুলি হয়েছে, অনেকেই সেখানে গুণীজন আলোচনা করেছেন, সকলের ভিতরেই এই বিশদ আলোচনা হয়েছে। আপনি প্রাইমারি স্কুল বলুন বা সেকেন্ডারি বলুন, টার্সিয়ারি বলুন বা হায়ার এডুকেশনের কথা বলুন, মাদ্রাসা এডুকেশনের কথা বলুন, যে আমি যেটা আমার পিএইচডিতে গবেষণা করেছিলাম সেটা আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। তো আমি অ্যাবসলিউটলি ফিল করি যে আমাদের দেশে, যে ধরুন পৃথিবীতে 30টির মতো দেশ রয়েছে উন্নত বিশ্বে, মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। তো ইন দিস কেস বাংলাদেশ ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট, মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। তো ইন দিস কেস আমাদের এই হিউম্যান রিসোর্সটাকে ডেভেলপ করার জন্য সবচেয়ে প্রায়োরিটাইজ মিনিস্ট্রি হতে হবে শিক্ষা মন্ত্রণালয়। সেই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত অ্যাড্রেস হয়নি। বা ধরুন এই যে আমরা সময়মতো বইও পাচ্ছি না, কী কারণে পাচ্ছি না এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, বাট চেষ্টা হচ্ছে না। ধরুন এই আওয়ামী লীগের প্রশাসনের সময় যারা ছিল এনসিটিভি হতে শুরু করে, তারাই সেখানে রয়েছে, এবং এই বই সংস্কারের ব্যাপারে যে দায়িত্ব দিয়েছিলেন তারা ভেরি রিসেন্টলি তারা সেটাকে অ্যাপ্রুভ করেছে। তাহলে আমি মনে করি এই শিক্ষাকে অগ্রাধিকার যদি আপনি না দেন, তাহলে এই দেশ তো পৃথিবীর মানচিত্র থেকে একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি অ্যাটমিক নিউক্লিয়ার বোম লাগবেন একটা জাতিকে ধ্বংস করতে, এই শিক্ষা ইজ এনাফ। সেই ক্ষেত্রে বিগত সরকার এই কারিকুলাম সিলেবাস হতে শুরু করে যেইভাবে আমাদের ডেস্ট্রয় করেছে, এমনকি আস্তে আস্তে শরীফ থেকে শরীফা কোথায় চলে আসছে, বা আমাদের হিস্ট্রি বলতে গেলে একটি পারিবারিক হিস্ট্রি বা তাদের পরিবারের ছবি দিয়েই হয়েছে, প্রতিষ্ঠান করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে কোনো গুণগত মানের পরিবর্তন আসেনি। মোরওভার আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশ থেকে যতগুলো আমাদের শিক্ষিত হায়ার এডুকেশনে বিদেশ যাচ্ছে, আপনি জানেন, স্পষ্টভাবে জানেন, আপনি দেখেছেন যে তাদের কেউ পিএইচডি করে দেশে ফেরত আসছে না। লেস একটা ফিগার বললাম, 1000 ছেলে মেয়ে প্রতি বছর বিদেশ যাচ্ছে পিএইচডির জন্য, কিন্তু তারা কি পিএইচডি করে ফেরত আসছে? আমরা কি দেখিনি মাহাতির বিন মোহাম্মদকে? হি স্পেন্ড মিলিয়ন্স অফ ডলার টু সেন্ড দ্য স্টুডেন্ট অ্যাব্রড, and then he spent another millions and billions to bring them back. আমাদের দেশে আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় একজন লেকচার হিসেবে জয়েন করে, they get only 30,000 টাকা, এবং তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। শিক্ষকদের কি গুরুত্ব দেওয়া হচ্ছে? নিশ্চয়ই না।
আপনি আমেরিকাকে দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো পার্থক্য? কিন্তু আমাদের এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে একটা বিজনেস ইনস্টিটিউশন, সেখানে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, বা কোনো কোনো বিশ্ববিদ্যালয় ভালো করছে, বা ছাত্রীদের থেকে টাকা নিয়ে তারা সুরম্য প্রাসাদ করছে, বা গোল্ডেন শুজ দিচ্ছে তাদের ডিরেক্টররা। তো এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন এই সরকারের কাছে দাবি করছে। দে আর নট পলিটিক্যাল সরকার। আর দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনূস। জি, অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ। আপনি খুব চিন্তিত দেখছি আপনাকে। না না না, চিন্তিত না, কারণ আমাদের একজন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, উনি যখন শিক্ষা নিয়ে এরকম মানে উদ্বেগের মধ্যে থাকেন, এর মধ্যে যদি আপনার হলমেট হয়, হলমেট আমার লিডার বলেন, আমার নেতা ছিলেন উনি। আমি শিক্ষা নিয়ে যেটা বলি, দেখেন মতি ভাই, আপনিও খেয়াল করেছেন কিনা, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি না, আমি অবাক হয়ে তাকায় থাকতাম। আমার কাছে মাঝে মাঝে মনে হতো এরা কি এই মর্তের মানুষ নাকি অন্য জায়গা থেকে আসছে, মানে কেমন একটা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে। আমরা তো ছোটবেলা থেকে কিন্তু আমাদের শিক্ষা মানে পারিবারিক শিক্ষা, সেটা হলো কি শিক্ষক অনেক অন্য জিনিস, শিক্ষকের স্তরটা অন্যরকম। বাবা মার মানে চেয়েও শিক্ষক অনেক সময় আমরা বড় মনে করতাম, মানে বাবা মা এভাবে আমাদেরকে বলতো যে শিক্ষকরা সবচেয়ে বড়। তো স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন দেখলাম যে শিক্ষক সে হয় সবচেয়ে মেধাবী ক্লাসের স্টুডেন্টরা সেই শিক্ষক হন, মানে আমরা বিস্মিত হয়ে তাকায় থাকতাম যে ওটা তো কোনোদিনই আমি হইতে পারবো না। তো মানে কেমন একটা দৃশ্য। তো সেই শিক্ষকের কোথায় টাইনা নামানো হয়েছে। এবং গত 15 বছরে আমরা দেখেছি, বিশেষ করে হাসিনার আমলে দেখেছি আমরা, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা যেন কোনো অর্থ বহন করে না, বরঞ্চ এমন একটা অর্থ বহন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি এদেরকে দেখতাম এরকম বসে কথাবার্তা বলতাম, মানে আমি নিজেই বিস্মিত হতাম। পরে আমি ভাবতাম যেটাকে আমি বিস্মিত হচ্ছি। পরে না যে বিভিন্ন কমেন্ট পড়তাম, এগুলো তো আবার ইউটিউবে দিত, ইউটিউবে কমেন্ট পড়তাম, সেখানে কেউ কেউ মন্তব্য করতে, এই লোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কীভাবে, এই ধরনের মন্তব্য আমি পড়ছি ওখানে। তো আমার কাছে নিজের কাছে লজ্জা লাগতো, সে তো এই বিশ্ববিদ্যালয়তে আমি পড়েছি, যে বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লিডার সম্পর্কে সাধারণ মানুষের একই মন্তব্য। যে কোনো কিছু ঘটলো, আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছুটা করলো, হুমড়ি খেয়ে বললো হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। আবার পরে দেখা গেলো যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ওটাকে চেঞ্জ করলো, বলে কি এটাই ঠিক, এটাই ঠিক। তাহলে তুমি যে আগে যে কথাটা বললো 2 দিন আগে, সেটা তুমি চেঞ্জ করলে কেন? উনি ঠিক অথবা তুমি ঠিক। তো এইটা তো একজন শিক্ষকের বক্তব্য হইতে পারে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কথাটা বলবেন, সে কথাটা উনি বলবেন ওনার শিক্ষার উপর নির্ভর করে। কিন্তু এখানে তা হতো না। এখানে হতো যে কি বললে উনি খুশি হবেন এবং উনি খুশি হলে আমি কোন পদটা পাবো, এই ছিল মূল লক্ষ্য। তো এই অবস্থায় কিন্তু আমাদের উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে বলেন আর কলেজ বলেন, শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো রিক্রুটমেন্ট পলিসি যেটা চলমান আছে, এটাই কি মনে করেন যে সঠিক? না, আমি বলি কি, দেখেন হয়তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা যেটা শুরুতে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যে মেধা হলো মূল বিবেচনা এক সময়ে। কারণ উনি যে শিক্ষা দিবেন, উনি তো আরেকজন স্টুডেন্টকে শিক্ষা দিবেন, কাজে ওনার তো শিক্ষাটাই সবচেয়ে বড় যোগ্যতা ওনার। আমরা কি দেখতাম ফার্স্ট সেকেন্ড থার্ড, যদি ফার্স্ট না হতে চান তাহলে সেকেন্ড হন, তো সেকেন্ড হলে থার্ড হতে চান, কিন্তু এর সঙ্গে যেন দলীয় পরিচয়টা না আসে। কিন্তু এটা তো আনফর্চুনেটলি এসেছে, এটাতে গত কয়েক দশক ধরে আমরা দেখছি এসেছে। এই বিগত গভর্নমেন্টের আমল এসেছে, তার আগের গভর্নমেন্টের আমলে কিছু কিছু এসেছিল, তখন থেকে শুরু হয়েছে কিছু কিছু দেখছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্টগুলোতে। এটা উচিত না। মানে আগে দল তারপরে শিক্ষক, আগে তো মানে কে আমার অনুগত থাকবে, মূল বক্তব্যটা হলো কে আমার অনুগত থাকবে, তাকে আমি শিক্ষক বানাবো। তো এই যে মানসিকতাটা, এতে হয় কি দলও উপকৃত হয় না, দেশও উপকৃত হয় না। দল উপকৃত হয় না কেন? সে তো শিক্ষক নামের যে প্রাণীটাকে পায়, সেই প্রাণী তো মানে মানুষের কাছে ঘৃণাও পাচ্ছে, তো তাকে পেয়ে তার ঘৃণিত প্রাণীকে নিয়ে তার লাভ কি? আর তো কোনো উপকার আসে না, তার উপরে খুব বিশ্বাস রাখে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা বিবৃতি দিত, ওটার উপরে আস্থা রাখতো। আমরা শেষ দিকেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি শিক্ষক মিলে নোবেল প্রাইজ প্রত্যাহার করার জন্য ডক্টর ইউনূসের বিবৃতি দিয়েছিল। আপনি বলেন কত বড় ছাগল হইলে পরে এই ধরনের কাজ করতে পারে বিশ্ববিদ্যালয়? পৃথিবীর কোথাও আছে কিনা আমার সন্দেহ।
ভালো মনে করেছে, মানে কত বড় ছাগল হলে পরে সে তারা বিবৃতি যে নোবেল প্রাইজ প্রত্যাহার করতে হবে। তারা তো এখন কোনো স্টেটমেন্ট দেন না, না ওই উপর থেকে বলছে দেওয়ার জন্য, অথবা বলেও নাই, ওনাকে খুশি করতে হবে যে উনি তো এর উপরে খুব খ্যাপা, কাজে আমি যদি এটাকে দেই তাহলে উনি হয়তো ভাববে যে না এই আমার এই ভৃত্যগুলো মোটামুটি আমার জন্য আমার দুঃখে একটু দুঃখিত আছে। মানে এরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, মাথা উঁচু করে ঘুরতো, বিভিন্ন সভা সেমিনারে যাইতো, তো এরা আমাদের কিন্তু শিক্ষাটাকে ওইখানে নামাই নিয়ে গেছিল। আরেকটা দুঃখের কথা বলি, বললে শেষ করি শিক্ষা নিয়ে। দেখেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে আজকে 53 বছর হয়ে গেল, কিন্তু আপনি দেখেন এই 53 বছরে আমাদের কিন্তু কোনো শিক্ষা যে কি হবে এর কোনো মানে কোনো পার্মানেন্ট কোনো ফর্ম নাই, কিন্তু এটা চলছে, এটা অ্যাডহক বেসিসে, যে আমি ক্ষমতায় আসছি অতএব আমি আমার মতো করে শিক্ষা বানাবো। বিএনপি ক্ষমতায় আসছে, জিয়াউর রহমান সব কিছু করছে, শেখ মুজিব সে তো পালিয়ে গেছিল, সে তো বন্দী হয়ে গেছে, ইচ্ছা করে ধরা দিচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ চালু করার চেষ্টা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, জিয়াউর রহমান তো পাকিস্তানের চর ছিল, আরেকটা ন্যারেটিভ দিয়ে দিল, এবং শেখ মুজিব একলাই যুদ্ধ করছে তলোয়ার নিয়ে, আর কেউ নাই, উনি তলোয়ার ঘুরে ঘুরে যুদ্ধ করছে, আর কেউ নেই, এরকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হতো। তো বাংলাদেশে না এই যে ন্যারেটিভগুলো মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, এটাও তো আপনি আপনার বাহাদুরিটা খাটাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি ক্ষমতা আছেন, কিন্তু একটা বার কি ভাবছেন যে আমরা একটা জেনারেশনের পর জেনারেশনকে কি শিক্ষা দিচ্ছি? এই গত 15 বছর ধরেন, গত 15 বছরে যে বাচ্চাগুলো স্কুল লাইফটা পার করে দিয়েছে, পুরো স্কুল লাইফটা পার করছে, 2010 সালে যে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সে শেষ পর্যন্ত জানে না যে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কি ভূমিকা। তো একেলগে কোনো ভূমিকা নাই, তারা আবার শেখ মুজিব বীরত্তম খেতাব দিয়ে দিল, আবার জাদুঘরে গেলে পরে জেট ফোর্সে ইও দেখা যায়, তার তো কোনো ভূমিকাই নাই, পাঠ্যপুস্তকে তার কোনো ভূমিকা পায় নাই। তাহলে কি কন্ট্রাডিকশন আপনি শিখাচ্ছেন এই জাতিকে? একটা জেনারেশনকে আপনি ধ্বংস করে দিলেন, কিন্তু ওরা যে শিখলো না, একটা মিথ্যার মধ্যে থাকলো, এর দায়টা কার? কিন্তু সরকার বদলায়, যে ইতিহাস যেটা আপনি বলছেন, ইতিহাস তো বদলে যায়। এইটা তো আমাদের দুর্ভাগ্য, তো এটাই আমি তো এই কথাটাই সবসময় বলি। আপনি দেখেন ইন্ডিয়াতে বিজেপি আসছে, ওরা কি ইতিহাস বই চেঞ্জ করছে? বিজেপির যে পলিটিক্স সেটা তো মহাত্মা গান্ধীর পলিটিক্স না, কংগ্রেসের পলিটিক্স না, এটা কংগ্রেসের পলিটিক্স না তো, এটা বরঞ্চ তাদের পলিটিক্স হলো যে মহাত্মা গান্ধীকে যে মারছেন, নথুরাম গডসে, তার পলিটিক্স, তার পলিটিক্স করে কই? তারা তো স্বাধীনতার ইতিহাসটাকে চেঞ্জ করেনি। তো এতটুকু উদারতা থাকতে হবে, এই উদারতাটা আমাদের মধ্যে নাই। যে করবে কি আমি সব বাদ বাকি সব মানে শেষ। ওই যে অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন মাসুদ, আমি যদি আপনাকে সঠিকভাবে বুঝতে পারি, যে যার যা প্রাপ্য তা তাকে দিতে হবে, এবং আমার ফিনিশিং কথাটা হলো দেশটাকে বিভক্ত করে নয়, দেশটাকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে অগ্রসর হতে হবে। 3 মিনিট হাতে সময়। আমি তো ভেবেছিলাম আমি আর মাসুদ ভাই মিলে ওই 3 মিনিট আপনার কাছ থেকে শুনবো, কারণ আপনি তো সিনিয়র মোস্ট জার্নালিস্ট এবং অল দ্য জার্নালিস্ট। প্লিজ, এটা অনেক ধন্যবাদ। এই শিক্ষার ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি যুক্তরাষ্ট্র দেখেছেন, আমাদের এখানে যদি ঢাকা ইউনিভার্সিটি ইনস্ট্যান্ট দিচ্ছি, স্টুডেন্ট লোন সিস্টেম থাকতো, যে বাজেটটা হবে স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে, তাহলে স্টুডেন্টের লোনের পার পার্সেন্ট অনেক বেড়ে যাবে, কিন্তু সেটা গভর্নমেন্টই তাকে লোন হিসাবে দিবে। সে কোর্স যদি কমপ্লিট করে, চেয়ারম্যান তাকে সার্টিফিকেট দেবে, সে তার লোনটা পাবে, এবং এই লোন দিয়ে সে লেখাপড়া করবে। লোন শোধ করবে কিভাবে? লোন যদি শোধ না করতে পারে, এটা পাবলিক ইউনিভার্সিটি, সেটা আনকালেক্টেবল ব্যাড ডেপ্থ হিসেবে রাইট অফ করে নেওয়া হবে, তাকে কোনো প্রেশার দেওয়া হবে না। আর যদি মনে করেন সে সিআইপি হয়ে গেল, ভিআইপি হয়ে গেল, বা চিফ জাস্টিস হয়ে রিটায়ারমেন্টে গেল, বা সেক্রেটারি হয়ে রিটায়ারমেন্টে গেল, তখন রিটায়ারমেন্টের সময় টাকাটা আপনি নিতে পারেন। ইউ মে collect 30%, doesn't matter. কিন্তু আপনি যদি স্টুডেন্ট লোন সিস্টেমটা করতেন, তাহলে জবাবদিহিতা থাকতো, তাহলে স্টুডেন্টস ইউনিয়ন হতো, কারণ স্টুডেন্টস ইউনিয়ন বার্গেনিং চিপ হবে প্রশাসনের সাথে। তো দে উইল হ্যাভ এ ডিবেট যে কেন আমার টিউশন ফি 1 লক্ষ টাকা হবে, তখন ভিসি দেখাবে যে দিস ইজ দ্য রিজন। তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা যদি হতো স্টুডেন্ট লোনের মাধ্যমে, এন্ড অফ দ্য ডে একই তো কথা, সরকারই তো দিচ্ছে, এদেশে আপামর কৃষক শ্রমিক জনগণের টাকাই তো স্টুডেন্ট লোনে দেওয়া হচ্ছে। সে পে করবে কি করবে না, দ্যাটস নট দ্য বিষয়। বিষয়টা হচ্ছে যে
এনভায়রনমেন্টটা এডুকেশনাল এনভায়রনমেন্ট হতো। আর এই যে টিচাররা লেজুক ভিত্তিক রাজনীতি করে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলি ডিপার্টমেন্ট করেছে শুধু শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, যেটা উনি বললেন, ওনার মেমোরি খুব হাসতে হলো আমাকে, যে শিক্ষকরা নোবেল লরিয়েটের নোবেল উইথড্র করার জন্য তারা বলছে। সেই তা আমি যেটা মনে করি, এই স্টুডেন্ট লোন যেটা আপনি উন্নত বিশ্বে দেখে আসছেন, তারা লেখাপড়াকে স্টুডেন্ট লোন নিয়ে এবং চাকরি জীবনে সেটা ফেরত দেয়, আর ফেরত না দিতে পারলে আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট হিসেবে রাইট অফ করে দেবো। বাট আমরা জবাব দিতে চাই। আমি মনে করি এইভাবে শিক্ষা ব্যবস্থাটা ব্যাপক পরিবর্তন। আর যেটা বলেছিলাম এডুকেশন কমিশন, সেই কমিশনটা এই পিএম এবং রাষ্ট্রপতিকে, সরকার প্রধানকে তারা ডে টু ডে রিপোর্টিং করবে এডুকেশন মিনিস্ট্রির উপরে। তাহলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। এই কারিকুলামগুলো চেঞ্জ করছে বা এডুকেশন সিস্টেম, কিন্তু গত 15 বছরে যা হয়ে গেছে এটা ফেরত পাবে কিভাবে? সেটার জন্য আমাদেরকে স্পন্টেনিয়াসলি রিঅ্যাক্ট করতে হবে। এই গভর্নমেন্ট সেটা রিঅ্যাক্ট করতে পারছে না, সেই জন্যই তো আমরা বলছি না পারলে অতি শীঘ্রই নির্বাচন দেওয়া হোক। ঘুরে ফিরে একই কথা। ডক্টর এহসানুল হক মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, আপনাকেও ধন্যবাদ। শেষ হয়ে গেছে, আরো কয়েক মিনিট থাকলে হয়তো আরো অন্যান্য বিষয়ে আলোচনা করা যেত। অনেক ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।